এমনকি ডেলিভারির দিনও সব কাজ করে আমি বাসা থেকে গেছিলাম। এটা আমার জীবনের সবথেকে দুঃখের কথা। এমনকি ওটিতে যাওয়ার সময় আমি একা হেঁটে গিয়েছিলাম। এটা হচ্ছে হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। ১ম এ সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসের জন্য। যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে তো চা দিয়ে চানাচুর খেয়ে নিয়েছি। দুপুরবেলা তো মেয়ে বাজার করে নিয়ে আসছে। মেয়ের বাজার দিয়ে আজকে বাজারে রান্না করব। রান্না করতেছিলাম একটু খাসির মাংস, কারণ হঠাৎই ফোন দিয়ে বলল শ্রদ্ধার মেজো মাসিমণি আসবে। ও আসবে মূলত ডাক্তার দেখানোর জন্য। ও যেহেতু একটু অসুস্থ, ও আমার থেকে কিছু খাবার পছন্দের খেতে চেয়েছিল। সেগুলো আমি ভাবছিলাম যে না রান্না করে নেব, কিন্তু একদমই রান্না করতে ইচ্ছা করতেছিল না। শ্রদ্ধার বাবাকে ফোন দিয়ে ডেকে নিলাম, বললাম যে একটু রান্না করো, কিন্তু শ্রদ্ধার বাবা সমস্ত কিছু কাটাকাটি করে দিয়েছে। কিন্তু ও এতগুলো রান্না করতে পারবে না। তারপরে ভাবলাম যে আমি নিজে একটু আস্তে আস্তে রান্না করে নিই। প্রথমে বেগুনটা ভাজি করে নিচ্ছিলাম, ওদিকে খাসির মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আর খাসির মাংসটা যেহেতু আগে আবার পরিষ্কার করে ধুয়ে ফ্রিজিং করার জন্য আমি মাংসগুলো বরফ ছাড়ার জন্য অপেক্ষা করলাম না, একবারে দিয়ে দিলাম, কারণ মাংসটা একদম পরিষ্কার ছিল। আর এদিকে বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি। এদিকে শ্রদ্ধার বাবা আমাকে মাছগুলো পরিষ্কার করে দিয়ে হলুদ লবণ মেখে দিবে। আমি মাছটা ভর্তা করব। আর এদিকে কাঁকড়াটা যেহেতু পরিষ্কার করা ছিল, কাটা ছিল, সামান্য একটু ধুয়ে নিলেই হবে। একটা মেয়ে যখন জানতে পারে সে মা হবে, তখন তার ভিতরে অনেক আনন্দ আর আবেগ কাজ করে থাকে। সবার কাছে একটা সুখবর না দিলেই নয়। সত্যি কথা বলতে আমাদের পরিবারে আবার একটা নতুন সদস্য জয়েন হতে যাচ্ছে। তার জন্য সবাই অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন, এই আশা করি আপনাদের কাছে। এদিকে পটল ভর্তাটা বসিয়ে দিচ্ছিলাম। আমার মেজো বোন খেতে চেয়েছিল খাসির মাংসর পাতলা ঝোল, অল্প তেল মশলা দিয়ে। তারপরে পটল ভর্তা, বেগুন ভাজি, কাঁকড়া ভর্তা, টাকি মাছ ভর্তা, এগুলো খেতে চেয়েছিল। ভাবলাম যে না আজকে ওকে রান্না করে খাওয়াই, ও যেহেতু আজকে আসতেছে। আমি অনেকটাই অসুস্থ ছিলাম, কিন্তু তারপর আমাকে একটু ক্লান্ত লাগতেছিল না, কারণ ওই যে বড় বোন রূপী মা, যে এক কথা মা যদি থাকতো তাহলে হয়তো বা ওর জন্য অনেক কিছু করতো। আমি যেটা করেছি তার কাছে মনে হয় অনেকটাই সামান্য। আসলে এই পৃথিবীতে মায়ের মতো কেউ কিছু করতে পারে না, যেটা আমি অনেকটাই ফিল করেছি। আমার যখন শ্রদ্ধা পেটেছিল, আমাকে একবেলা খাবার দেওয়া বা একবেলা দেখার মতো কেউ ছিল না। আমি একাই সমস্ত কিছু করেছি। এমনকি ডেলিভারির দিনও সব কাজ করে আমি বাসা থেকে গেছিলাম। এটা আমার জীবনের সবথেকে দুঃখের কথা। এমনকি ওটিতে যাওয়ার সময় আমি একা হেঁটে গিয়েছিলাম। এটা যে একটা মেয়ের কাছে কতটা দুঃখের, সেটা মাত্র একটা মেয়েই বুঝতে পারবে। আমি যখন পিছনে তাকাই দেখি আমার কেউ আপনজন নাই, তখন যে আমাকে কি পরিমাণ খারাপ লেগেছিল, সেই ফিলিংসটা আসলে বলার মতো না। যাই হোক, আমার দুঃখের কথা আমার কাছেই থাক, কারণ এসব জিনিস না বলাই ভালো। আমার ছোট বোন সবসময় ও আমার পাশে ছিল। আমি যখন প্রেগনেন্সি অবস্থায় ছিলাম, প্রথম অবস্থায় ও আমার কাছে ২ মাস ছিল, কিন্তু ডেলিভারির আগে আসা কথা ছিল। কিন্তু ও যেহেতু শ্বশুরবাড়িতে থাকে, ওর পক্ষে আসলে সবসময় আসা বা আমার কাছে থাকা সম্ভব হয়ে ওঠে না। ওই কারণে ওর একটু আসতে দেরি হচ্ছিল। কিন্তু আমি হঠাৎই প্রচুর অসুস্থ হয়ে যাই, যে কারণে আমাকে হঠাৎ করে খুব তাড়াতাড়ি ডেলিভারি করতে হয়। ওই কারণে ও ওখান থেকে আসতে আসতে অনেকটা সময় লাগে। ওই সময়টা আমাকে প্রচুর একা ফিল করতে হয়েছে। কিন্তু তারপর ও যখন এসে আমার ছোট্ট বাবুকে তাকে কোলে নিয়েছিল, আমার মনে হয়েছিল যে না, পৃথিবীতে আমার মায়ের মতো কেউ একজন বেঁচে আছে। সত্যি কথা বলতে এই বোনের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কখনো পারবো কিনা সেটাও জানি না। কিন্তু সবসময় এটা চাই যে আমি ওর পাশে সবসময় থাকবো, মায়ের মতো, বড় বোনের মতো, বট গাছের মতো, ছায়ার মতো থাকবো। আমার জীবনে আসলে সেরকম কেউ নাই, আমার ২ বোন আর বাবা ছাড়া, শ্রদ্ধার বাবা ছাড়া। সত্যি কথা বলতে